চুড়ি, রং বেরঙের রেশমি চুড়ি। এই চুড়ি একবার যার হাতে উঠবে তার সৌন্দর্য একবারে দ্বিগুণ হয়ে যাবে। আসুন আসুন। এ কি, আজ আমার ডাক শুনে কেউ আসছে না কেন? তাহলে কি আজ আমার চুড়ি বিক্রি হবে না? আজ যদি আমার চুড়ি বিক্রি না হয় তাহলে তো আমি আমার মেয়েটার মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারবো না। দুঃখী চুড়িওয়ালি গাছের ডালে বসে কান্না করতে শুরু করে। ঠিক তখনই সেখানে কালু কাক চলে আসে। আরে সুখী দিদি যে, এভাবে বসে বসে কান্না কেন করছো? আজ বুঝি কোনো চুরি বিক্রি হয়নি? তুমি ঠিকই ধরেছো কালু দাদা, আজ আমার কোনো চুড়ি বিক্রি হয়নি। এখন যে আমি কি করব একদমই বুঝতে পারছি না। আরে আরে কান্না থামাও, আমি তোমাকে একটা জায়গার সন্ধান দিচ্ছি। সেখানে গেলে মুহূর্তের মধ্যে তোমার সব চুরি বিক্রি হয়ে যাবে। বলো বলো কালু দাদা, কোথায় সেই জায়গা? আমি এক্ষুনি যাব সেখানে। জঙ্গলের ঠিক দক্ষিণ প্রান্তে, ওখানে অনেক পাখি আছে, তারা সবাই তোর চুরি কিনে নিবে। আমি এক্ষুনি যাচ্ছি দাদা। এরপর সুখী পায়রা আর এক মুহূর্ত দেরি না করে কালুর বলা জায়গায় যেতে থাকে। এদিকে কালু কাক, ওস্তাদ, একটা পাখি পাঠিয়েছি, এবার বাকিটা আপনারা সামলিয়ে নিন আর আমার টাকাগুলো এখনই বিকাশ করে দিন। আচ্ছা ঠিক আছে। কালু কাক খুশি হয়ে নিজের বাড়িতে ফিরে যায়। এদিকে সুখী পায়রা ঈগলের কাছে চলে যায়। ঈগল দাদা, আপনি কি চুরি নেওয়ার কারণে আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, চল আমার সাথে। আমার বউ এসব চুরি দেখে তার পছন্দ মতো চুরি নিয়ে নেবে, চল। সুখী পায়রা ঈগলের মিষ্টি কথার ফাঁদে পড়ে ঈগলের সাথে যেতে ধরে। বাবা বাঘ, আমাকে খেও না। বাড়িতে যে আমার ছোট্ট ছানা আছে, ও যে আমার পথ চেয়ে বসে আছে। আমাকে খেও না তুমি, দয়া করে খেও না। ভয় পাস না, আমি তোকে কিচ্ছু করব না। আমি কোনো খারাপ বাঘ নই, আমি হলাম প্রতিবাদী বাঘ। আমার সামনে কোনো অন্যায় হলে আমি তাকে ছেড়ে দেই না। ঈগল দাদা তো কোনো অন্যায় করেনি, তাহলে ঈগল দাদাকে তুমি কেন খেলে? এরপর বাঘ সুখীকে ঈগলের সব কুকর্মের কথা খুলে বলে। তুমি আমাকে বাঁচালে, নয়তো আজ আমার বাবা হারা মেয়েটা তার মাকেও হারিয়ে ফেলতো। শোন, এই জঙ্গল একদম ভালো নয়, তুই তাড়াতাড়ি এখান থেকে চলে যা, নয়তো যখন তখন তোর কোনো বিপদ হয়ে যাবে। তোমাকে অনেক ধন্যবাদ। এরপর সুখী পায়রা বাঘকে বিদায় জানিয়ে তার বাড়িতে ফিরে আসে। মা, তুমি আমার জন্য খাবার আনোনি? আমার যে ভীষণ খিদে পেয়েছে। তোকে আর কি বলি রে মা দুঃখের কথা, আজ যে আমার কোনো চুড়ি বিক্রি হয়নি। তবে তুই চিন্তা করিস না রে মা, আমি কাল সকালে তোর জন্য খাবারের ব্যবস্থা করব। তাহলে আমি সারা রাত কি করে থাকবো মা, না খেয়ে? আমার চুড়ির ঝুড়িতে একটা পেয়ারা আছে, তুই ওইটা খেয়ে ঘুমিয়ে পড় মা। মায়ের কথা মতো পারুল পেয়ারাটা খেয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে সুখী ক্ষুধার কারণে সারা রাত একদমই ঘুমাতে পারে না, এদিক ওদিক ছটফট করে রাতটা কাটিয়ে দেয়। এরপর দেখতে দেখতে ভোর হয়ে আসে। মেয়েটা ঘুমিয়ে পড়েছে, যাই কিছু খাবারের ব্যবস্থা করে নিয়ে আসি। এরপর সুখী খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। বেলা তো অনেক হলো, চল এবার আমরা খেয়ে নেই, তারপর আবার কাজ করা শুরু করা যাবে। ওরা তো অনেক খাবার খাচ্ছে, একটু খাবার চেয়ে নেই।
আমাকে একটু খাবার দাও না গো। একটু খাবারের যে আমার ভীষণ প্রয়োজন। কাজ নেই তো, আমাদের খাবারগুলো ওকে দান করতে যাব। যা ভাগ এখান থেকে। এরপর সবাই সুখীকে তাড়িয়ে দিয়ে খেতে শুরু করে। আর সুখী কোনো উপায় না পেয়ে এক প্লেট খাবার নিয়ে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে আসে। আর সবাই সুখীর পিছনে ছুটতে থাকে। সুখী দ্রুত তার বাড়িতে এসে মেয়েকে ডাকতে থাকে। মা পারুল, ওঠ মা, দেখ আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। কিরে মা, কি হলো তোর? ওঠ বলছি। সুখী তার মেয়ের গায়ে হাত দিয়ে দেখে তার মেয়ে আর নেই। না, এটা হতে পারে না। আমার পারুল আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। ওঠ মা, ওঠ। সুখী পায়রা চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে কৃষকেরাও এসে সুখীকে ডাকতে থাকে। এদিকে সুখী অধিক শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তোদের খাবার লাগবে তাই না? এই নে তোদের খাবার। লাগবে না তোদের খাবার? এখন আমি তোদের খাবো। এই সুখী নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এই চল, আমরা পালাই। সবাই সুখীকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। আর সুখী পাগল হয়ে মোড়লের বাড়িতে যায়। মোড়ল মশাই, আমাকে কাজ দিন। আমার মেয়েকে যে খাওয়াতে হবে। আমি সবার কাছে কাজ চাইলাম, কিন্তু কেউই আমাকে কাজই দিল না। এই পাগলকে আমার কাছে কে আসতে দিল? এক্ষুনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হোক। আমি বাইরে যাব না। আমাকে তাহলে খাবার দেওয়া হোক। আমি আমার মেয়েকে খাবার খাওয়াবো। মোড়লের কথা মতো সবাই সুখীকে মারতে মারতে বাহিরে ফেলে দেয়। এদিকে সুখী মোড়লের একটা লাউ পায়। তোর এত বড় সাহস, তুই মোড়লের লাউ চুরি করিস? এই, সবাই একে মার। এরপর সবাই মারতে মারতে সুখীকে মেরে ফেলে। আর লাউ নিয়ে মোড়লের ঘরে রেখে দেয়। এদিকে দেখতে দেখতে রাত হয়ে আসে। ওরে বাবারে, এই লাউ কোথা থেকে এলো? আর এভাবে আমাকে মারছে বা কেন? এই লাউ, এই থাম, থাম বলছি। আমাকে পুরো পটল বানিয়ে ফেললো রে। আমাকে তুই চিনতে পারছিস? আমি হলাম সেই হতভাগীর আত্মা, যার মেয়ে খাবারের অভাবে মারা গিয়েছিল। আর তোরা আমাকে খাবার না দিয়ে মেরে ফেলেছিস। আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দে। আগে বল, সব অনাহারীদের সাহায্য করবি, কখনো আর কারো সাথে অন্যায় আচরণ করবি না। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে তাই করব। কারো সাথে আর অন্যায় করব না। সব অনাহারীদের আমি সাহায্য করব। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, আমি তোকে মাফ করে দিলাম। এরপর অভিশপ্ত লাউ থেকে সুখীর আত্মা বেরিয়ে যায়। আর মোড়ল প্রতিশ্রুতি হিসেবে সবার সাথে ভালো আচরণ করতে থাকে। যজ্ঞ আর টোনা ছিল দুই বন্ধু। ওরা দুই বন্ধু দুই পরিবারকে নিয়ে বসবাস করত। একদিন সকালবেলা, কি গো, তুমি এভাবে বসে আছো কেন? হ্যাঁ, কাজে যাবে না? বনে তো এখন কোনো কাজ নেই গো গিন্নি, আর আমরা গরিব বলে আমাদের কেউই কাজ দিতে চায় না। বনের পাখিরা যদি তোমাকে কোনো কাজ না দেয় আর তুমিও যদি কোনো কাজ না করো, তাহলে আমরা খাবো কি বলো তো? এদিকে আবার বর্ষাকালও চলে আসছে, ঘরটা যে আমাদের বেশ পুরনো। ওগো, কষ্ট করে কোনো কাজ করে ঘরটা ঠিক করার কোনো একটা ব্যবস্থা করো না গো, নইলে যে বৃষ্টিতে ভিজে আমাদের দিন রাত কাটাতে হবে। আরে, তুমি তো বেশ ভালো কথাই বলেছো গিন্নি। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, আমি যজ্ঞ কাককে সাথে নিয়ে কাজ খুঁজতে যাই। কি ব্যাপার রে, এত অস্থির হয়ে আসলি যে? আর তোকে এমন দেখাচ্ছে কেন?
অস্থির হব না তো কি হব বলতো? বনের পাখিরা যে কোনো কাজই দিচ্ছে না, তার উপর বর্ষাকাল ধেয়ে আসছে। ঘরটা তো মেরামত করতে হবে বল, এদিকে হাতে যে কোনো টাকাও নেই। আরে বন্ধু, আমারও তো একই অবস্থা। চল বন্ধু, হাত পা ধরে হলেও একটা কাজ নেই, নইলে যে আমাদের ভবিষ্যতে অনেক কষ্ট করতে হবে রে। চল চল বেরিয়ে পড়ি। এরপর ওরা দুই বন্ধু বনের পাখিদের কাছে কাজ চাইতে যায়, কিন্তু বনের পাখিরা ওদের কোনো কাজ দেয় না। ওরা অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে। কি গো, ঘর ঠিক করার কোনো উপায় পেয়েছো? দিয়েছে কাজ বনের পাখিরা? না গিন্নি, বনে সবাই অনেক স্বার্থপর, তাই আমাদের দুই পরিবারকে কেউ সাহায্য করতে চায় না। তবে তুমি কোনো চিন্তা করো না, কোনো না কোনো একটা উপায় আমরা পেয়ে যাব। ঘরে চলো, আমার ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দেবে, চলো। ওরা ঘরে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন প্রচন্ড বেগে বনে বাতাসের সাথে বৃষ্টিও শুরু হয়ে যায়, আর সেই ঝড়ে টোনা আর যজ্ঞুর ঘরটা ভেঙে পড়ে যায়। ঝড় থামার পর টোনা আর টুনি কান্না করতে থাকে। হায় হায়, এটা কি হয়ে গেল? এবার এবার আমরা কি করব? গিন্নি, ও গিন্নি, আমার মাথায় তো কিচ্ছু আসছে না গো। হে সৃষ্টিকর্তা, আমাদের তুমি সাহায্য করো সৃষ্টিকর্তা। বলেছিলাম আমি আগে থেকে কিছু টাকা জমিয়ে রাখতে, যাতে করে এমন কিছু হলেও আমরা ঘরটা তাড়াতাড়ি ঠিক করতে পারি। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না। এবার এই বৃষ্টির দিনে কোথায় আমরা আশ্রয় নেব? গিন্নি শান্ত হও, যা হওয়ার হয়েছে। আমি আজকেই টোনা সহ অন্য বনে যাব কাজ খুঁজতে, তারপর দুদিনেই নতুন ঘর তৈরি করব। তুমি সাবধানে থেকো, আমি টোনার ওখানে যাচ্ছি। টোনা, বন্ধু টোনা, তোরও ঘর ভেঙেছে, আমারও ঘর ভেঙেছে। এই দুঃখের দিনে এমন করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। চল বন্ধু, আমরা কাজ খুঁজতে অন্য বনে যাই। অন্য বনে গেলেই কি আমরা কাজ পাবো রে? অবশ্যই পাবো, কারণ অন্য বনে কাজের পাখির অনেক চাহিদা। কথা বাড়িয়ে কোনো লাভ নেই। তাহলে চল, তাড়াতাড়ি চল। টোনার যজ্ঞ অন্য বনের দিকে যেতে থাকে। যেতে যেতে ওরা নিজের বন পেরিয়ে অন্য বনে চলে যায়। আমাদের বনের তুলনায় এই বনটা অনেক ঘন, তাই না রে? আমার মনে হয় এই বনে কোনো পাখি বাস করে না। দেখ দেখ যজ্ঞ, এই বনে কত মোটা মোটা গাছ। হ্যাঁ রে যজ্ঞ, আমরা আবার কোনো ভুল বনে চলে আসিনি তো? পাগলের মতো বোকা বোকা কথা না বলে চল তাড়াতাড়ি সামনে। ওরা চলতেই থাকে। হঠাৎই যজ্ঞর চোখে দুটো গোলাপ ঘর পড়ে। ওই দুই ঘরের মধ্যে একটা ঘর ছিল সোনার রঙের, আর একটা ঘর ছিল রূপোর রঙের। টোনা, ওই দেখ দুটো গোলাপ ঘর, চল চল আমরা ওই ঘরে যাই। মনে হচ্ছে ওই গোলাপ দুটো ঘরে কেউ থাকে না, আর কি অদ্ভুত দেখাচ্ছে ঘর দুটোকে, দেখ। এরপর ওরা গোলাপ ঘরের কাছে যায়। আমাদের আর টাকা উপার্জন করে ঘর বানানোর দরকার নেই। আজ থেকে আমরা দুই পরিবার দুই গোলাপ ঘরেই থাকবো, কি বলিস? গোলাপ ঘর দুটোকে দেখে মনে হচ্ছে এই ঘর দুটো জাদুর। আমি তো এই সোনার গোলাপ ঘরটাই নেব, কারণ রূপার চাইতে সোনার দাম যে অনেক বেশি। কি রে টোনা, কিছু বলছিস না যে? থাকবি না এই ঘরে? থাকবো না কেন? এমন সুযোগ পেলে কেউ কি হাতছাড়া করে নাকি বল? তা যজ্ঞ শোন, আমি এই সোনালী রঙের গোলাপ ঘরটা নেব, বুঝেছিস? না, আমি আগে দেখেছি, আমি এই সোনার ঘরটাই নেব। আর এই বনে আসার পরিকল্পনাটা আমারই ছিল। না, এটা আমার পরিকল্পনা ছিল, কারণ আমি যদি তোর সঙ্গে না আসতাম তাহলে কিন্তু তুইও আসতি না। তাই এই সোনালী রঙের গোলাপ ঘরটা আমার। এই কয়েনটা দিয়ে টস করব, যে জিতবে সে এই সোনালী ঘরটা নেবে। আমি এই কয়েনের উপরের অংশ নিলাম, বুঝেছিস? আর তুই নিচের অংশ। যজ্ঞ কয়েনটা নিয়ে টর্চ করে, আর সেই টর্চে যজ্ঞ জিতে যায়। আমি জিতেছি, তাই এই সোনালী রঙের ঘরটা আমার, বুঝেছিস? তুই খবরদার আমার এই সোনালী রঙের ঘরের আশেপাশে আসবি না। আমি এখন তোর চাইতে ধনী, হা হা হা। যাই, আগে গিন্নিকে নিয়ে আসি। গরিবটা না, খবরদার আমার গোলাপ ঘরে ঢোকার চেষ্টাও করবি না।
আমি গরিব নই, তুই বুঝেছিস? বর্তমান বাজারে রূপোরও অনেক দাম। গিন্নি, তুমি আর খেদো না, আমি তোমাকে নিতে যাচ্ছি। ওরা দুজন দুজনের স্ত্রীকে নিয়ে আসে। যজ্ঞর পরিবার সোনালী গোলাপ ঘরে প্রবেশ করে আর টোনার পরিবার রূপালী গোলাপ ঘরে প্রবেশ করে। যজ্ঞ গোলাপ ঘরে প্রবেশ করে দেখে গোলাপ ঘরে কিচ্ছু নেই, ঘরটি একদম ফাঁকা। এদিকে টোনাও সে একই দৃশ্য দেখে যে তাদের ঘরেও কিচ্ছুটি নেই। কোথায় কোথায় তোমার সোনা দানা? এ তো দেখছি একদম ফাঁকা। তুমি না বলেছিলে যে গোলাপ ঘরের ভিতরে নাকি সোনা দানায় ভর্তি? আমি তো গোলাপ ঘরটা বাইরে থেকে দেখেই ভেবেছিলাম। হায় হায়, এই রূপোর গোলাপ ঘরটাতেও তো একদম কিচ্ছু নেই, পুরো ফাঁকা। তার মানে নিশ্চয় যজ্ঞুর ওই ঘরে অনেক সোনাদানা আছে। টোনা, বলছি কি, এভাবে হাত গুটিয়ে না বসে থেকে চলো চলো আমরা ওদের ঘরে গিয়ে আক্রমণ করি, মানে ওদের ঘরটা আমরা ভেঙে দেই। আমরা তো ওদের ঘরে প্রবেশ করে কোনো সোনাদানা নিতে পারবো না, তার থেকে ভালো ওদের ঘরটা ভেঙে দিয়ে আমরা সোনাদানা নেব। ঠিকই বলেছো তুমি গিন্নি, চলো চলো, আর দেরি করা যাবে না, নইলে আবার ওরা সোনাদানা সব বিক্রি করে দেবে। এরপর টোনা আর টুনি লাঠি নিয়ে গোলাপ ঘর থেকে বের হয়। গিন্নি, তাড়াতাড়ি লাঠি নিয়ে বাইরে চলো, আমাদের ঘরে তো কিচ্ছু নেই। তার মানে টোনার গোলাপ ঘরে অনেক কিছু আছে। চলো চলো, ওই ঘরটা ভেঙে আমরা সোনা দানা ছিনিয়ে নেব, নইলে যে টোনা আমার থেকেও ধনী হয়ে যাবে। যজ্ঞ আর কণিকা লাঠি নিয়ে টোনার গোলাপ ঘরের কাছে যায়, আর অন্যদিকে টোনা আর টুনিও লাঠি নিয়ে যজ্ঞদের ঘরের সামনে যায়। গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি এই ঘরে আঘাত করতে থাকো। অন্যদিকে যজ্ঞ, কি হলো গিন্নি, দাঁড়িয়ে আছো কেন? ওদের গোলাপ ঘরে আঘাত করো। দুই পরিবার দুই গোলাপ ঘরকে আঘাত করতে থাকে। আঘাত করতে করতে এক পর্যায়ে গোলাপ ঘর দুটো অদৃশ্য হয়ে যায়, আর ওরা চোখাচোখি করতে থাকে। আরে আরে, সোনালী গোলাপ ঘরে তো কোনো সোনা দানা নেই। এই রূপোর ঘরের জায়গায় তো কোনো সোনা বা রূপও নেই, আর এই গোলাপ দুটো ঘর কোথায় উধাও হয়ে গেল? কে রে কে? আমার দুটো গোলাপ ঘর কে ধ্বংস করলি? কার কার এত বড় সাহস? এই, তোরাই ধ্বংস করেছিস তাই না? কেন রে, কেন ধ্বংস করেছিস বল? একি কে কে তুমি? আর গোলাপ ঘর দুটো তোমার হলো কি করে? গোলাপ ঘর দুটো যে আমি আমার শক্তি অর্জনের জন্য তৈরি করেছিলাম, আর আমি ঘর দুটো রেখে আমার শিকার খুঁজতে গিয়েছিলাম। তোরা কিনা লোভে পড়ে আমার ঘর দুটোকে ধ্বংস করেছিস। তবে তো আজ তোদের শেষ দিন। আমরা না বুঝে ভুল করেছি, দয়া করে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের কোনো ক্ষতি করো না। হ্যাঁ হ্যাঁ রাইনি, আমাদের তুমি ছেড়ে দাও আমাদের, আমরা তোমার দুটো পায়ে ধরি। আমার মাঝে কোনো দয়া মায়া নেই, তোরা তোদের শাস্তি পাবি পাবি। এরপর ডাইনি ওদের ধরে খেয়ে ফেলে। কি তোরার পাশে এই মেয়েটা কে? ও হলো টোনার ছোট বউ, আর তোমার সতীন টুনি। মানে তো কি টোনা, আমি বেঁচে থাকা অবস্থায় তুমি আরেকটা মেয়েকে কেন বিয়ে করেছো? হ্যাঁ, আর তাছাড়া তুমি কোন সাহসে এই কাজ করেছো? আর এই মেয়ে, এই, তোর লজ্জা করছে না অন্যের স্বামীর পাশে দাঁড়িয়ে থাকতে? বেরিয়ে যা বলছি। এত কষ্ট করে টাকা খরচ করে বিয়ে করেছি কি বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তোর ভালো না লাগলে তুই বেরিয়ে যা। তারপরে তুই আমার বাড়িতে এসে কিনা আমাকে বলছিস বেরিয়ে যেতে? টোনা, ও টোনা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব দেখছো, কিছু বলবে না? কি আর দেখবো, তুমি তো আমাকে বিয়ে করতেই বলেছিলে নাকি, তাই তো আমি বিয়ে করেছি। আর তুমি তো রাগ করে তোমার বাপের বাড়িতেই চলে গিয়েছিলে, তাহলে আবার কেন ফিরে এলে শুনি? এটা আমার সংসার, আমার ঘর, আমার বাড়ি, তাই আমার যখন ইচ্ছে আমি রাগ করে বাপের বাড়িতে চলে যাব, আবার যখন ইচ্ছে তখন আবার ফিরে আসবো। তাতে তোমার কি টোনা? হ্যাঁ, ইস, মনে হয় যেন মামার বাড়ির আবদার পেয়েছে। টোনা, তুমি এখন একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। এই শোন, আমি আমার স্বামীর সাথে কথা বলছি, বুঝেছিস? তার মাঝখানে তুই কেন নাক গলাচ্ছিস? হ্যাঁ,
তুই যদি আর একটা কথা বলেছিস তাহলে আমি তোর মাথার চুল একটা একটা করে তুলে ছিড়বো। তুই আমার চুল ছিঁড়ে দিবি আর আমি তোকে মাথা পেতে দিয়ে বসে থাকবো? আয় দেখি আয়, তুই আমার কত চুল ছিঁড়তে পারিস। এই তোমরা দুজন থামো থামো বলছি। আর মা, তুমি টুনিকে ঘরে নিয়ে যাও তো, আমি মুন্নিকে ঘরে নিয়ে যাচ্ছি। তুই কান খুলে শুনে রাখ, আমি তোকে বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। এটা এখন থেকে আমার সংসার, তাই আমি তোকে বাড়ি থেকে বের করে দেবো। এরপর ওরা দুজন দুদিকে চলে যায়। হ্যাঁ গো, তো খিদে পেয়ে থাকতে পারছি না। তারপরে আবার ওই সতী আমার মাথাটা খারাপ করে দিল। শোনো না আমার বউ, আমার লক্ষ্মী বউ, আমি শুধু তোমাকেই ভালোবাসি, বিশ্বাস করো। তাই না, বলো বলো। তাই এখন থেকে তুমি বড় বউয়ের সঙ্গে একদম ঝগড়া করবে না। শোনো, তুমি ওকে বলে দিবে ও যেন আমার সঙ্গে আর ঝগড়া না করে, কেমন? আচ্ছা আচ্ছা বলে দিব, কিন্তু তুমি ওর মাথাটা ঠান্ডা করো মুন্নি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার যাও তো, আমার জন্য বাইরে থেকে খাবার নিয়ে আসো তো। বাইরে থেকে খাবার মানে তুমি রান্না করবে না? আমি তো আজকে তোমার বাড়িতে বউ হয়ে এলাম, আর আজকে কি না আমি তোমাকে রান্না করে খাবো? প্রতিদিন বাইরে থেকে খাবার কেনার যে আমার এত টাকা নেই। আচ্ছা, তুমি শুধু আজকে বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসো, কালকে থেকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো, কেমন? এরপর টোনা খাবার কিনতে বাইরে চলে যায়। আর এইদিকে টুনি রেগে গিয়ে মোড়লের কাছে যায় আর মোড়লকে ডেকে নিয়ে বাড়িতে চলে আসে। টোনা, এই টোনা, তুই তোর ঘরে বউ রেখে আবার কেন বিয়ে করেছিস বলতো? আমার বড় বউ আমার সঙ্গে শুধু ঝগড়া করতো, আর কোনো কিছু হতে না হতেই বাপের বাড়িতে চলে যেত। এইসব সহ্য করতে না পেরে আমি আবারও দ্বিতীয় বিয়ে করেছি। কাজটা যে তুই বড্ড ভুল করেছিস রে, সেটা কি তুই জানিস? কি আর বলবো মোড়ল মশাই, তখন যে আমার মাথাটা একদম ঠিক ছিল না। ঠিক আছে, তা টুনি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ হ্যাঁ মোড়ল মশাই, আমি থাকতে চাই। আর মুন্নি, তুমি কি তোমার স্বামীর সাথে থাকতে চাও? হ্যাঁ মোড়ল মশাই, আমিও থাকতে চাই। তো না, দুই বউই যখন তোর সাথে থাকতে চায়, তখন তুই বরং এই দুই বউকে তোর ঘরে তুলে নে। মোড়ল মশাই, আমার তো একটা ঘর, তাই টুনি কিছুদিন মায়ের সাথে থাকুক। আমি মায়ের সাথে থাকবো না, আমি তোমার বউ, তাই আমি তোমার সাথেই থাকবো টোনা। তাহলে মুন্নি, তুমি না হয় থাকো মায়ের সাথে। না না টোনা, আমি তোমাকে ছাড়া কোথাও থাকতে পারবো না। হয়েছে, এবার থামো তোমরা। যতদিন না পর্যন্ত তোমরা নতুন করে ঘর দিতে পারবে, ততদিন ওই একটা ঘরেই তোমরা দুজন তোনার সাথেই থাকবে। আর আমার এই কথাটা যদি না মানা হয়, তাহলে আমি তোমাদের পরিবারকে একদম জঙ্গল ছাড়া করব, এই বলে দিলাম। না না মোড়ল মশাই, দয়া করে এই কথা বলবেন না। আমার ছেলে তার দুই বউকে নিয়ে এক ঘরেই থাকবে। আচ্ছা ঠিক আছে, এবার তবে আমি চলি। রাত তো অনেক হয়েছে, এবার আমাদেরকে ঘুমাতে হবে। টুনি, তুমি মেঝেতে বিছানা করে ঘুমিয়ে পড়ো। কেন কেন, আমি কেন মেঝেতে থাকবো? আমি মেঝেতে থাকতে পারবো না, আমি আমার বিছানাতেই শোবো। তাহলে মুন্নি, তুমি না হয় মেঝেতে থাকো। আমি মেঝেতে ঘুমাতে পারবো না, আমার এমনি বাতে ব্যথা, আর আমি মেঝেতে ঘুমাবো? কিছুতেই আমি পারবো না। হ্যাঁ গো টোনা, তুমি কোন বুড়িকে বিয়ে করে নিয়ে এসেছো বলো তো, যে কিনা এখনই বাতের ব্যথায় পড়ছে? এই মুখ সামলিয়ে কথা বল, আমি সুন্দরী যুবতী একটা মেয়ে। তুই যদি আমাকে একবার বুড়ি বলেছিস তো, তোকে বুড়ি বললে তুই কি করবি আমাকে শুনি? দেখবি কি করবো, তাহলে দেখ। এরপর ওরা দুজনে মারামারি শুরু করে দেয়। এই তোমরা দুজন থামো বলছি, থামো। তোমাদের দুজনের চুলে চুলি আমার একদম ভালো লাগছে না। তোরা যদি আরেকবার ঝগড়া করতে থাকিস, তাহলে তোদেরকে লাঠি মেরে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো। যা, এবার তোরা বিছানায় গিয়ে শুয়ে পড়, আমি মেঝেতেই শুয়ে পড়ছি। ঠিক আছে, তোমার আদরের ছোট বউকে বলে দিও ও যাতে আমার কাছে না আসে। তোর কাছে যা, আমার বই গেছে। এরপর টোনার দুই বউ ঝগড়া থামিয়ে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ে। আর এদিকে বেচারা টোনা মশার কামড় খেয়ে মেঝেতেই শুয়ে পড়ে। এই তুই সরে যা, আমি আজকে টোনার জন্য রান্না করবো, বুঝেছিস? টোনা আমার হাতে রান্না খেয়ে অফিসে যাবে। এই চুপ, তুই এখান থেকে সরে যা, টোনা আমাকে বেশি ভালোবাসে। টোনা আমার হাতে তুই খাবে, তাই আমি আগে রান্না করবো। তোকে বলেছি না আমি আগে রান্না করবো? সকাল সকাল উঠে তোমরা কেন এভাবে চিৎকার চেঁচামেচি করছো বলো তো? এই সকালবেলা চিৎকার চেঁচামেচি করে
জঙ্গলের পাখিদের না রাখলেই কি নয়, এমন দুটো ঝগড়ুটে বউ বিয়ে করে এনে আমার ছেলেটা মান সম্মান একদম ডুবিয়ে দিল। শোনো শোনো, এবার তোমরা দুজন ঘরে চলে যাও, আমি সবার জন্য রান্না করব, তোমাদের কাউকে আর রান্না করতে হবে না। মিনুর কথা মতো টুনি আর মুন্নি সেখান থেকে চলে যায়। এটা আমার সংসার, আমার সংসারে আমি অন্য কাউকে সহ্য করব না। ওকে তো বাড়ি থেকে বের করতেই হবে, কিন্তু আমি কি করব? ওনা তো কিছুতেই ওকে বাড়ি থেকে বের হতে দেবে না। পেয়েছি পেয়েছি আমি একটা বুদ্ধি, আমি ওকে চিরতরে এই পৃথিবী থেকে তাড়িয়ে দেব। মা, আমাকে 2 কাপ চা দিন, আমি বরং টোনা আর মুন্নিকে দিয়ে আসি। বাবা, তোমার মুখে এসব আমি কি কথা শুনছি বৌমা? যাক, তোমার মুখে এমন কথা শুনে আমার যে খুব ভালো লাগলো। যাও যাও, নিজের হাতে চা বানিয়ে নিয়ে যাও। এরপর টুনি 2 কাপ চা বানায় আর মিনুর আড়ালে সেই চায়ে বিষ মিশিয়ে দেয়। মেরে মুন্নি নে তোর চা। বাপরে, তুই নিয়ে আমার জন্য চা? তা যাক, ভালো হয়েছে, 1 কাপ চায়ের খুব প্রয়োজন ছিল রে আমার। তুই খেয়ে নে রে, আমি বরং টোনাকে চা দিয়ে আসি। এরপর টুনি বাইরে বেরিয়ে আসে আর দরজার বাইরে থেকে লুকিয়ে লুকিয়ে মুন্নিকে দেখতে থাকে। এদিকে মুন্নি টুনিকে বিশ্বাস করে বিষ মেশানো চাটি খেয়ে নেয়। মুন্নি, এবার তো তুই শেষ। আর এই 1 কাপ চা আমি অতিরিক্ত নিয়েছিলাম। যদি তুই ওই 1 কাপ চা নষ্ট করিস তাহলে তোকে এই চাটা খাওয়াতাম, কিন্তু তুই তো ভালো মেয়ের মতো খেয়েও নিলি, আর কিছুক্ষণের মধ্যে তুই হয়তো মরেও যাবি। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর এদিকে টোনাও চলে আসে আর ততক্ষণে মুন্নিও মারা যায়। মুন্নি, মুন্নি, ওঠো মুন্নি। এই কি মুন্নি, তুমি শুয়ে আছো কেন? মুন্নি, কথা বলো মুন্নি। এই কি মুন্নি কথা বলছে না কেন? মা, মা, তুমি একটু ঘরে এসে দেখো তো, মুন্নি কথা বলছে না। মা, এ মা, মুন্নি তো মরে গেছে, তাও আবার চা খেয়ে, কিন্তু এই চা তো টুনি বানিয়েছিল। টুনি, টুনি, তুই মুন্নিকে মেরে ফেললি? মেরে ফেলেছি, বেশ করেছি। আমার স্বামীর ভাগ আমি কাউকে দিতে পারবো না, কাউকে না। কিন্তু কোনো খুনিকে আমি নিজের বউ হিসেবে মেনে নিতে পারবো না। আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো, এক্ষুনি। না না টোনা, তুমি এমনটা করো না, আমি যে তোমাকে অনেক ভালোবাসি টোনা, দয়া করো, এমনটা করো না। টোনা টুনির কোনো কথাই শোনে না, সে পুলিশকে ফোন করে আর সাথে সাথে পুলিশ এসে টুনিকে ধরে নিয়ে যায়। এদিকে টোনা আর মিনু ফাঁকা বাড়িতেই পড়ে থাকে।